বড়দিনের উৎসবের আবহে বিজেপি শাসিত আসামে বজরং দলের তাণ্ডব। বড়দিনের উপহার সামগ্রী বিক্রির দোকানে পরপর হামলা চালানো হয়েছে। এই ছবি সামনে এসেছে অসম থেকে। দোকান থেকে জিনিসপত্র বাইরে টেনে এনে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। শুধু ছোট দোকান নয়, বড় শপিং মলেও হানা দেয় বজরং দলের বাহিনী। ভাঙচুর, অগ্নিসংযোগের পর নলবাড়ি এলাকায় চাপা উত্তেজনা। হিন্দু রাষ্ট্র, জয় হিন্দু রাষ্ট্র, प्रिंसिपल को बुलाओ, बताओ कि बजरंग दल आया है। ভারতীয় জনতা পার্টির রাজ্যগুলোতে যেখানে বড়দিন পালন করার চেষ্টা করছেন কিংবা সাজাচ্ছেন, ক্রিসমাস ট্রি সাজাচ্ছেন, সান্টা ক্লজ সাজাচ্ছেন, ভারতীয় জনতা পার্টি ওখানে তাদের স্লোগান দিয়ে এই সমস্ত গুলোকে নষ্ট করছে, তছনছ করছে। কে আপনাদেরকে, সংবিধান আপনাদেরকে অধিকার দিয়েছে যে আপনি যে কোনো ধর্মকে এইভাবে তাদের ফিলিংস, তাদের সেটাকে আহত করতে পারেন? আপনি তার ধর্ম, তার বিশ্বাস, তার আস্থার জায়গায় যেখানে সেটা যার মধ্যে দিয়ে তারা সেটাকে পালন করেন, সেটা কি আপনি ভাঙচুর করলেন? তাহলে আপনারা এই যে আবারও বাঁচতে চাই বিজেপি, তাহলে পরে সবাইকে বিজেপিতে নাম লেখাতে হবে আর বিজেপি স্লোগান বলে বলতে হবে। ধর্ম নিরপেক্ষ হন। এই ধর্ম অন্ধতা, এইটা কিন্তু দেশের জন্য বিপজ্জনক। জয় বাংলা বলে দীপু দাসকে যেভাবে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে হরগোবিন্দ চন্দন দাসকে কুপিয়ে মারা হয়েছে। এই জয় বাংলা জেহাদিদের স্লোগান, জয় বাংলা বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। আক্রমণ অর্জুন সিং এর। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে, জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে, তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জিহাদিদের স্লোগান, এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জিহাদিরা আবার কালকে তোমার বাড়ি পোড়াবে না, তখন তোমার কি হাল হবে? আর নিশ্চিত থাকো, জয় বাংলা বলে কোন সনাতনী বাড়ি, কোন বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, পাকিস্তানি পোড়াতে গেলে তাদেরকে থাপড়াবো, তাদেরকে পেটাবো। ভারতীয় জনতা পার্টি আপনি লোকসভাতে কিন্তু আপনারা কত 400 পার, ভারতবর্ষ কিন্তু আপনাকে 400 পার করেনি। কোন জায়গা দাঁড়িয়ে গেছেন এবং দাঁড়িয়ে রয়েছেন পার্টিগুলোকে নিয়ে। দুপায়ে দুটো সহযোগী পার্টি আছে, তাদের সমর্থন আছে বলে কেন্দ্রের সরকার তারা গঠন করতে পেরেছে। সংবিধানকে এখনো চ্যালেঞ্জ করছেন, এখনো আপনারা সংবিধান বিরোধী করছেন। আপনারা যাকে মনে করছেন, যে অর্জুন সিং, তিনি তো প্রাক্তন সাংসদ ছিলেন, সংসদীয় গণতন্ত্রতে বিশ্বাস করেন না। একসময় তৃণমূল কংগ্রেসও করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদও পেয়েছেন। একটা 5 বছর টার্মেতে এই দিক ওই দিক অনেক ডিগবাজিও করেছেন। এবং তারপরে আপনি বলবেন, আপনি যে বলবেন কথাটা বলতে হবে যেটাতে মানুষ ভরসা রাখতে পারে। আপনি জিহাদি বললে আপনার কথাটা দাম দেবে মানুষ? 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। সিলেটের বিমানবন্দরে তিনি এসে প্রথমে পৌঁছন এবং সেখান থেকে ঢাকায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তারেক রহমান। ঢাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। 17 বছর পরে প্রত্যাবর্তন করলেন অর্ণব তারেক রহমান, এবং এমন পরিস্থিতিতে প্রত্যাবর্তন তিনি করলেন যখন বাংলাদেশ অশান্ত। একদমই দেখো, তারেক রহমানের দেশে ফেরা যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে যেরকমভাবে বাংলাদেশের জন্য, তার পাশাপাশি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য সেদিকে নজর থাকছে। তার কারণ হচ্ছে তারেক রহমান আজকে যখন দেশে ফিরলেন এত বছর বাদে, যেটা দেখা যাচ্ছে যে প্রচুর তার এই বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছেন, সেই কর্মী সমর্থকরা কিন্তু তারা এয়ারপোর্টে ভিড় করেছিলেন, সম্বর্ধনা স্থলে তারা ভিড় করেছেন, এবং তার নির্দিষ্ট কর্মসূচি রয়েছে। সম্বর্ধনার কর্মসূচি ছাড়াও তার কিন্তু আজকে যেরকমভাবে বিএনপি নেত্রী তার মাকে দেখতে যাওয়ার কথা রয়েছে, এবং সেই হাসপাতালেও তার যাওয়ার কথা রয়েছে।
বিমানবন্দর থেকে যেমনটা জানা যাচ্ছে যে তিনি বিমানবন্দর থেকে তার পরিবার অর্থাৎ তার স্ত্রী এবং তার সঙ্গে যিনি এসছেন তারা চলে গিয়েছে তার বাসভবনে, এবং তারেক রহমান আলাদাভাবে গিয়েছেন হচ্ছে এই সম্বর্ধনা অনুষ্ঠান এবং তার মাকে দেখা করার জন্য। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই তার সঙ্গে এই তদারকি সরকারের যিনি প্রধান রয়েছেন বাংলাদেশের, তার সঙ্গে ফোনে কথা হয়েছে এবং তিনি কিন্তু তারেক রহমান ইতিমধ্যেই তদারকি সরকারের যিনি দায়িত্বে রয়েছেন তাকে ধন্যবাদ জানিয়েছেন তার জন্য এই আয়োজন এবং নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য, সেই জন্য তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে তার যে কর্মসূচিগুলো রয়েছে আগামীকাল এবং পরশু দিনকে, তার মধ্যে কিন্তু এই মুক্তিযুদ্ধের যে স্মারক রয়েছে সেখানে গিয়েও তার সেখানে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। তো সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা নজর বারবারই এই কারণেই রাখতে হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে তারেক রহমান তিনি পোষণ করছেন, এই বিষয়টাই ভারতের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে যে সময় তিনি ফিরেছেন, গতকালও দেখা গিয়েছে যে তোমার বোমাবাজি হয়েছে, তারপরে আজকে তারেক রহমান ফিরেছেন, তার আগে দীপু দাসের মতো এরকম ঘটনা ঘটেছে। সংখ্যালঘু যারা মানুষরা রয়েছেন বাংলাদেশের, তারা বারবারই এই বর্তমানে যে প্রশাসন বাংলাদেশ সরকার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরব হচ্ছেন। সেই জায়গায় তারেক রহমান যখন ঢুকছেন, তিনি কিন্তু সবাইকে নিয়ে চলার বার্তা দিচ্ছেন, তিনি কিন্তু সমস্ত ধর্মের মানুষদেরকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিচ্ছেন, যে বার্তাটা এই পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ সামনেই রয়েছে নির্বাচনের আগে পরশুদিনকে তিনি তার যে সমস্ত কার্যকলাপগুলো রয়েছে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য, সেই কার্যকলাপগুলোও কিন্তু তিনি সেরে ফেলবেন, এবং সেরে ফেলার আগে তিনি যে বার্তা দিচ্ছেন যে সবাইকে নিয়ে চলার এবং সেই সঙ্গে হচ্ছে সমস্ত ধর্মের মানুষদের গুরুত্ব দেওয়ার, সেই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। ধন্যবাদ। প্রায় 17 বছর পর বেগম খালেদা জিয়ার পুত্রর বাংলাদেশে প্রত্যাবর্তনকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রচুর বিএনপির কর্মী সমর্থক উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, অস্থির এই বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ঠিক কি রকম বদল আসতে পারে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে, বিশেষ করে 12ই ফেব্রুয়ারি যখন বাংলাদেশে ভোট রয়েছে। ভারতবর্ষকে এই যে জায়গাটায় আমার মনে হচ্ছে যে আমাদের আরেকটু প্রোঅ্যাক্টিভ, আমি অ্যাগ্রেসিভ বলবো না, কিন্তু ফার্মনেস দরকার। আমাদের যারা ওখানে মাইনরিটি রয়েছেন তাদের অবস্থা কিন্তু একান্তভাবেই খারাপ। বাইরের থেকে আগুন জ্বালিয়ে দেওয়া, বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন, তারপরে ফেলে দেওয়া, এসব জিনিস আমরা কেন সহ্য করব, সেটা আমাদের মনে হয় চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে যারা পলিসি মেকার। কারণটা হচ্ছে যে ওরা যখন আমাদের লোকেদের এইভাবে করে, আমরা কিন্তু মানবিকতা এবং প্রফেশনালিজম দেখি, কিন্তু ওরা সেগুলো কিন্তু একেবারে ইগনোর করে যায়। হ্যাঁ, তারিখকে যদি ক্ষমতায় আসতে হয়, বিএনপি যদি জেতাতে হয়, তাহলে ভারতবর্ষের সাহায্য ছাড়া কোনোভাবেই হবে না। আমার মনে হয় যে ইলেকশন কতটুকু, কারণ মাত্র আর কদিন আছে, 2 মাসও নেই। সুতরাং সেই 2 মাসের মধ্যে 12 তারিখ আর জানুয়ারির আর এ মাসে রয়েছে 7 দিন হয়তো। সুতরাং সেই জায়গাটা কতটুকু তারা প্রস্তুত করতে পারবে, কারণ সেখানে ওদেরও বুথ এবং বাকি জিনিসগুলো আমাদের মতো অত না হলেও কিন্তু খুব কম নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.